বিয়ে বাড়িতে সবাই থুতু দিচ্ছে। কথা বিয়ের পিড়িতে বসে কাঁদছে। কথার চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। কথার বাবা কিছু না ভাবতে পেয়ে জিসানকে রুমে ডেকে নিল। এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি জিসান আহমেদ রাজ। আজকে যার বিয়ে সে আমার বসের মেয়ে। আমি তাদের কোম্পানিতে ছোট্ট একটা জব করি। এদিকে কথার বাবা আমাকে তার ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা রাজ, আমাকে তুমি বাঁচাও, আমার মেয়েটাকে তুমি বিয়ে করো এই মুহূর্তে। যদি বিয়ে না করো তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। স্যার, কি বলছেন? আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী, এটা সম্ভব না। বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি বাঁচাও। জিসান তার স্যারের কথা অগ্রাহ্য করতে পারল না। স্যারের চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি সব ব্যবস্থা করেন। জিসান বাহিরে এসে সবার সামনে বলল, কথা আমার স্ত্রী, আমরা একে অপরকে ভালোবাসতাম, ভালোবেসে গোপনে বিয়ে করেছি। আর কথার গর্ভের সন্তানটা আমার সন্তান। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, কথার কোনো দোষ নেই। কথার বাবা যদি রাজি না হন সেই ভয়ে কিছু বলতে পারিনি। সবাই জিসানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠাস ঠাস করে জিসানের গালে কে যেন চর বসিয়ে দিল। সবাই নির্বাক হয়ে গেছে। জিসান চর খেয়ে মাথা তুলে তাকাতেই দেখে অধরা। বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। তোর লজ্জা করে না মেয়েদের জীবন নিয়ে খেলতে? কেন একটা মেয়েকে নষ্টা বলল? সবাই জানিস তোর জন্য প্রেম করতে পারছিস, বিয়ে করতে পারছিস, সন্তান জন্ম দিতে পারছিস। তার পরিচয় দিতে এত ভয় কিসের? কথাকে কখনো কষ্ট দিবি না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে চলে গেল অধরা। এদিকে আনুষ্ঠানিকভাবে বিয়েটা পড়িয়ে দিল সবার সামনে। সবার ফুলসজ্জা হয় নিজের বাড়িতে, আর জিসানের ফুলসজ্জা হবে শ্বশুর বাড়িতে। বাসর ঘরে কথা বসে আছে। রাত প্রায় 12টা। মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। জিসান ঘরে ঢুকতেই কথা বলতে লাগলো, খবরদার আমার কাছে আসবে না। যদি কাছে আসো তাহলে এই ছুরি তোমার গলায় চালিয়ে দেব। ম্যাডাম চিন্তা করবেন না, আপনাকে স্পর্শ তো দূরের কথা, তাকাবো না পর্যন্ত। এই যে ছোট লোকের বাচ্চা, টাকার জন্য যে তোরা কত নীচ হতে পারিস আজ জানলাম। আর তোকে কিভাবে বিশ্বাস করি? কথাটা বলে একটা চাদর আর বালিশ জিসানের দিকে ছুড়ে দিল কথা। জিসান শুধু বলল, 6 মাসের মাঝে আমার চুক্তির 20 লাখ টাকা যেন পাই। আপনি আমাকে ছোট লোক বলেন বা আরো বেশি কিছু বলেন। জিসান বালিশটা আর চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। বুকের ভেতরটা কেমন জানে চিনচিনে ব্যথা করছে জিসানের। টুং করে ফোনে মেসেজ আসার আওয়াজ হলো। মেসেজটা সিন করতেই দেখে অধরা মেসেজ পাঠিয়েছে। আপনাকে কি বলে সম্বোধন করব জানি না, তবে শেষবারের মতো আবারও কলিজার টুকরা বলে সম্বোধন করলাম। আমার কলিজার টুকরা, নিজের থেকেও বেশি ভালোবাসতাম তোমায়। যেদিন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রথম দেখি, তখনই অবুঝ মনে প্রথম ভালোবাসার জন্ম নেয়। কিন্তু তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিবে ভাবতেও পারিনি। কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য এতটা কষ্ট দিলে আমায়? জানো, খুব স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, একটা ছোট্ট সংসার হবে। কিন্তু আমি গরিব বলে বড়লোক বাপের মেয়ে কথাকে গোপনে বিয়ে করলে। তুমি তো আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তবে কেন মিথ্যে অভিনয় করলে? জানো, আমার না খুব কষ্ট হচ্ছে। কি করব ভাবতে পারছি না। ছোটবেলায় মাকে ছাড়া বড় হয়েছি। কলেজে উঠেই তোমার সাথে পরিচয়। তা থেকে ও আজ তো তোমার বাসর রাত। সময় নষ্ট করো না, ভালো থেকো। ইতি, অভাগী অধরা। মেসেজটা পড়তে পড়তে কখন যে চোখ দুটি ভিজে উঠেছে জানে না জিসান। বুকটা চিনচিনে ব্যথা করছে জিসানের। চোখ দুটি বন্ধ হয়ে আসছে। এদিকে কথার ঘুম আসছে না। কথা হঠাৎ পাশ ফিরে তাকাতেই দেখে জিসান কথার পাশে। জিসান, তুমি হ্যাঁ আমি। এখানে কি চাও? বাসর রাতে বউয়ের কাছে প্রত্যেকটা স্বামী যা চায়
আমি তো তোমাকে স্বামী হিসেবে মানি না। টাকার বিনিময়ে স্বামী সেজেছ, যে কিনা ফকিরের বাচ্চা, সে আবার আমার স্বামী, যার কিনা সারা বছরের রোজগারে আমার 1 মাসের হাত খরচ হবে না। কথা ফকিরের বাচ্চা বলার সাথে সাথেই তার বুক থেকে এক টান মেরে কাপড়টা সরিয়ে ফেলে জিসান। জিসানের চোখে শুধু কামনার দৃষ্টি আর প্রতিহিংসার। কথা শাড়ির আঁচলটা আবারও বুকে জড়িয়ে নিতে চাইলে ঠাস করে একটা থাপ্পড় গালে লাগিয়ে দিল জিসান। কথা কাঁপছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই জিসানের। জোর করে হাত দুটি চেপে ধরে কথার ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিল, শক্ত করে চেপে ধরল বুকের সাথে। কথা তার সর্বশক্তি দিয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। শেষে না পেরে উঠে করুণার সুরে বলল, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমার গর্ভের সন্তান রয়েছে, আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভের সন্তানের দোহাই লাগে, প্লিজ ছেড়ে দেন। তাতে কি হয়েছে? আমার অধিকার আমি আদায় করেই নিব। কথাটা বলে কথাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। শত বাধা দেওয়া সত্ত্বেও কথাকে ভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। কথা নিস্তেজ হয়ে গেছে, শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। কিছু বলার শক্তি হারিয়ে ফেলছে। প্রচন্ড পানি পিপাসা লেগেছে। কথার মরে যেতে ইচ্ছা করছে। সামান্য একটা চা করেই সব নিয়ে নিল। কথা তো তার সবকিছু তার বয়ফ্রেন্ড সজীবকে দিয়ে দিয়েছে। কথার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কথা ভাবছে সজীবকে সে কি বলবে। সজীবের সন্তানের মা হতে চলছে যে কথা। হঠাৎ কি যেন পড়ার শব্দে কথার ঘুমটা ভেঙে যায়। কথার ঘুম ভাঙতেই সামনে চেয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। কথা ফল কাটা ছুরি নিয়ে সরাসরি জিসানের গলায় নিয়ে ধরল। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার সাথে নোংরামি করার? তোর মতো ছোট লোক আমার কাছে স্ত্রীর অধিকার খাটায়? আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। আমি তো ফ্লোরে শুয়েছিলাম, কিন্তু আপনার কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। কি হয়েছে তা দেখার জন্য আপনার বেডের কাছে আসতেই দেখি আপনি ঘুমের মাঝে ছেড়ে দেন বলে কাঁদছেন। আমি আপনাকে ডাক দিতেই আপনি ফল কাটা ছুরি নিয়ে আমার গলায় ধরেছেন। কথা ছুরিটা সরিয়ে করুণ সুরে বলল, তাহলে কি এটা স্বপ্ন ছিল? এমন সময় দেখে কথার শাড়ি বুক থেকে সরে গিয়েছে। জিসান বলল, আপনার শাড়ি বুক থেকে সরে গেছে। কথা নিজের দিকে তাকিয়ে দেখে শাড়ির আঁচল মাটিতে পড়ে গিয়েছে। কথা শাড়ির আঁচলটা বুকের সাথে জড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগলো, এই ছোট লোক, তোর কিভাবে সাহস হয় আমার ওইদিকে তাকাতে? আমি তো ভেবেছিলাম তুই গরিব হলেও চরিত্র ভালো আছে, কিন্তু আমাকে একা পেয়ে ঘুমের মাঝে সব দেখে নিলি। যা আমার চোখের সামনে থেকে। এদিকে কথার মুখে এমন কথা শুনে কিছু না বলেই ফ্লোরে এসে শুয়ে পড়ল জিসান। কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে জিসানের। মনে মনে জিসান বলছে, গরিবদের কাঁদতে হয় না। হঠাৎ কথা সজীবের সাথে ফোনে বলছে, বাবু, তুমি কোন দিন আসবে? বাবাকে তোমার কথা বলেছিলাম, তবুও জোর করে অন্যজনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে, জানো? তোমার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। তোমার সন্তান ঠিক তোমার মতো হবে। অনেক মিস করেছি তোমাকে, খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। একটা পাপ্পি দাও না। আমার ময়না পাখি, আর আমার সন্তান তার মায়ের মতো হবে। আচ্ছা বাদ দাও, তোমার কথা মতো 20 লাখ টাকা দিয়ে আমাদের অফিসের একজন কর্মচারীকে কন্ট্রাক্ট করেছি। প্লিজ বাবু, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। আমি আর একসাথে নিচে থাকতে পারছি না। ছোট লোকদের সাথে থাকতে কেমন লাগে, বাবাটাও কেমন। প্লিজ ময়না পাখি, টেনশন করো না। ব্যবসার কাজ শেষ করতে করতে 3 মাস লাগবে। 3 মাস পরেই এসে পড়বো। আমার জান পাখি। আচ্ছা এখন রাখি। কথাগুলো শুনে মনে হচ্ছে যে লোকটার সাথে কথা বলল সজীবই কথার বয়ফ্রেন্ড, আর তারই সন্তান কথার গর্ভে। চরের দাগে দুগাল লাল হয়ে গেছে। খুব মনে পড়ছে অধরার কথা। মনে হচ্ছে এখন যদি অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে পারতো জিসান। তাই মানিব্যাগ থেকে অধরার ছবিটা বের করে বুকের সাথে জড়িয়ে নিল জিসান আর বলতে লাগলো, অধরা, তুমি শুনতে পাচ্ছ? আমার হৃদয়টা আজও তোমার জন্য হাহাকার করে। আমার প্রতিটা হৃদস্পন্দন তোমার নাম বলে। কি করব, বাস্তবতার নির্মম করাঘাতে আমি যে পরাজিত এক সৈনিক। এসব ভাবতে ভাবতে হারিয়ে গেল ভার্সিটি লাইফে। অধরার সাথে জিসানের দেখা হয় কলেজের নবীন বরণ উৎসবে। প্রথম দেখায় অধরার মতো জিসানও ভালোবাসে অধরাকে। তারপর দুজন দুজনকে ভালোবাসে, একসাথে পথ চলার অঙ্গীকার। কিন্তু কখনো ভাবতেই পারিনি জিসানেরই বিয়ে, জিসানেরই ভালোবাসার মানুষ দাঁড়িয়ে দেখবে। বুকের ভিতরটা চিনচিনে ব্যথা করছে। বারবার অধরার মুখটা ভেসে উঠছে
জিসানের সামনে। হঠাৎ ফজরের আজান হলো। ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত শেষ করতেই সকাল হয়ে গেল। সকালবেলায় কাজের মেয়ে নাস্তা করার কথা বলে গেল। নাস্তার টেবিলে গিয়ে বসতেই কথা খাবার টেবিল থেকে উঠে পড়ল। উঠে পড়লে কেন? নাস্তা করবে না? কোনো 2 টাকার কর্মচারীর সাথে এক টেবিলে বসে খেতে পারবো না। কথা ভুলে যেও না, জিসান তোমার স্বামী। কিসের স্বামী? 3 বার কবুল বললেই কেউ স্বামী হয় না। স্বামী হতে হৃদয়ের একটা অনুভূতির কাজ করতে হয়। তাই কোনো কর্মচারীর সাথে একই টেবিলে বসে খেতে পারবো না। তুমি ভুলে যেও না রাজ, তোমার শুধু স্বামীই না, তোমার অপকর্মগুলো নিজের করে নেওয়া একজন মহৎ মানুষ। আর আমরা মুসলমানরা আল্লাহকে সাক্ষী রেখে 3 বার কবুল বলেই বিয়ে করে। আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন। তুমি কার সাথে কি করছো বাবা হয়ে একটিবারও জিজ্ঞেস করনি? কিন্তু জিসানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে তুমি আমার মেয়ে, আমি ভুলে যাব। কথা শুধু রাগে ফুলছে। হঠাৎ মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা তুলে দেখলো হসপিটাল থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে আসছি বলে বের হয়ে গেল জিসান। কথার বাবা কয়েকবার জিজ্ঞেস করলেও জরুরি কাজ বলে চলে আসলো জিসান। হসপিটালে এসে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আপনি চিকিৎসা করেন, টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। 6 মাসের মাঝেই সব টাকা পরিশোধ করব। আচ্ছা, আপনার বিচলিত হতে হবে না। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ডাক্তার সাহেব, আমি কি আমার বোনটাকে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে 222 নাম্বার বেডটাতে যেতেই বুকটা ধক করে উঠল জিসানের। বিছানায় শুয়ে আছে জিসানের একমাত্র বোন। ঘুম থেকে উঠেই যার মুখটা দেখতো জিসান, কিন্তু আজ কতদিন ধরে বোনটার মুখটা দেখে না। মুখটা মলিন হয়ে গেছে। এদিকে রিতার মাথার কাছে যেতেই বলে উঠল, ভাইয়া, ও ভাইয়া, খেয়েছো তুমি? হ্যাঁ রে পাগলি, খেয়েছি। তুই খেয়েছিস? তুমি জানো না, তুমি যদি দিনে একবার এসে খাওয়াইয়ে না দাও তাহলে আমি খাই না। ভাইয়া, তোমার গালে কিসের দাগ এগুলো? না রে, কিছু না, রোদ পড়েছে তো, তাই রোদে গালটা লাল হয়ে গেছে। হসপিটালের মামাকে কিছু খাবার আনতে পাঠালো জিসান। ভাইয়া, একটা কথা বলি। বল, কি বলবি? ভাইয়া, তোমার বুকে নিবা? একটু খুব যেতে ইচ্ছে করছে, যদি আর কোনোদিন যেতে না পারি। আচ্ছা ভাইয়া, আমি বাঁচবো তো? এই পাগলি, কি বলছিস এসব? তোর কিচ্ছু হবে না। তুই যে আমার কলিজা, কলিজা ছাড়া মানুষ বাঁচে। আয় বুকে আয়। রিতাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো জিসান। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আজ থেকে মাসখানেক আগে রিতা কলেজ থেকে বাসায় ফিরছিল, কিন্তু বাসার আসার আগেই পথের মাঝে সেন্সলেস হয়ে যায়। তারপর ডাক্তারের কাছে নিলে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে জিসানের কলিজার টুকরো বোনটার নাকি ব্রেন টিউমার হয়েছে। বোনটাকে বাঁচাতে হলে অপারেশন করাতে হবে। সব মিলিয়ে 10 লাখ টাকা খরচ হবে। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল জিসানের। পৃথিবীটা মুহূর্তেই এলোমেলো হয়ে গেল। বুকের ভেতরটা ফেটে কান্না আসছিল। তবুও ডাক্তারকে বলল, আমি সব ম্যানেজ করছি, আমার বোনের চিকিৎসা সব ব্যবস্থা করেন। নতুন চাকরিতে ঢুকেছে জিসান। 20,000 টাকা মাসিক বেতনে শহরে কি হয়? যে কয়েকটা জমানো ছিল সব হসপিটালে জমা দিয়ে দিয়েছে। ভাবছে কি করব। ভাবলো কিডনি দিবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু কিডনি ডোনেট করার কথা বলার সময় কথা ম্যাডাম শুনে তার কন্ট্রাক্ট হাজবেন্ড হওয়ার জন্য অফার করে এবং সব বুঝিয়ে বলে দেয়। তারপর সবকিছু তার প্ল্যান মাফিক হয়। এই ভাইয়া, তুই কাঁদছিস কেন? জানিস না তোর বোন তোর কান্না সহ্য করতে পারে না? একদম কাঁদবি না। এখন এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? আমি সব সহ্য করতে পারি, তোর কান্না না। ভাইয়া, আমি মরে গেলে তুই আর কাঁদবি না, কারণ তোর চোখের জল কেউ মুছে দিবে না। আমি মরে গেলেও দেখিস আমার আত্মা তোকে ভাইয়া বলে ডাকবে। আচ্ছা ভাইয়া, আমি মরে গেলে আমাকে কি তুই ভুলে যাবি? আমি যে তোকে না খাইয়ে দিলে তুই ঠিক মতো খাস না, তখনও কি খাওয়া বাদ দিবি? জানিস ভাইয়া, মা বাবার আদর পাইনি, কিন্তু তুই আমাকে মা বাবার চেয়েও কম আদর করিসনি। তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে রে ভাইয়া। আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচা ভাইয়া। কথাটা বলে আর কোনো কথা বলছে না। এই রিতা বোন, আমার কলিজার টুকরা, আমার কথা বল। তোকে যে কথা বলতেই হবে, তোর জন্যই আমি আমার ভালোবাসাকে বিক্রি করেছি। ডাক্তার, ও ডাক্তার, কোথায় প্লিজ দেখেন, আমার কলিজার টুকরা কথা বলছে না। ভয়ের কিছু নেই, সেন্সলেস হয়ে গেছে। তবে একটা বিষয় হলো,
যত তাড়াতাড়ি পারেন অপারেশন করে নিতে হবে, তা না হলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। আজ তাহলে আসি। রিতার কপালে আলতো করে একটা চুমু দিয়ে এসে পড়ল জিসান। বাসায় আসার পর কথার বাবা বলল, কোনো সমস্যা ছিল? কোথায় গিয়েছিলে? না স্যার, এক ফ্রেন্ডের সাথে কিছু দরকার ছিল। আচ্ছা, রুমে যাও। জিসান রুমে ঢুকতেই কে যেন ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে পড়ল। যেই দেখে অধরা। এই অধরা, পাগল হয়েছো? কি করছো? হ্যাঁ, আমি পাগল, তবে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব। প্লিজ তোমার বুকে একটু আশ্রয় দাও। কথাটা বলে বুকে মুখ লুকাতে চাইল। এদিকে অধরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে বলল, কি করছো সব? ভুলে যেও না আমি তোমার বান্ধবীর স্বামী। জানি না তুমি কার স্বামী, আমি জানি আমি তোমাকে ভালোবাসি। কি অপরাধ ছিল আমার? তুমি বলতে পারলা না আমার শরীর দরকার, আমি তাই দিতাম। কিন্তু তুমি কথার সাথে ডেট করেছো, সাথে কথার গর্ভে তোমার বাচ্চা। আমি এসব সহ্য করতে পারছি না, খুব কষ্ট হয় আমার। পৃথিবীতে কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যের বুকে সহ্য করবে না। আমি এসব ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আজ গরিব বলে কি তুমি আমার ভালোবাসাকে কথার ভালোবাসার কাছে বিক্রি করে দিলে? প্লিজ তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। আমি গরিব হতে পারি, আমার ভালোবাসা সত্যিই পবিত্র। আমি তোমাকে চাই, সত্যি। তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তোমার বুকে নাও। এ অধরা, কি করছো? পা ধরছো কেন? এটা হয় না। তুমি যা চাচ্ছ তা সম্ভব না। আমার হৃদয়ে তোমার কোনো স্থান নেই। আমার হৃদয় সবটা জুড়েই কথার বসবাস। শোনো, আমি কথাকে ভালোবাসি। তোমার কি আছে? কথা দেখতে যেমন সুন্দরী তেমনি সম্পদশালী। প্লিজ আমাকে বিরক্ত করে আর কষ্ট দিবে না। তোমার জন্য চাই না আমার সুখের সংসারটা নষ্ট হোক। কথাটা বলতে গিয়ে জিসানের মনে হলো কলিজাটা টেনে ছিঁড়ে বের করে দিল। চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব, হৃদয়টা ফেটে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করলো জিসান। বাহ, সুখেই থাকো। কথাটা বলেই চোখের পানি ছেড়ে দিল অধরা। জানো জিশান, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমার সাথে ভালোবাসা নিয়ে এমন ঘৃণ্য অভিনয় করবে। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, ছিল না কোনো স্বার্থপরতা। হঠাৎ কথা আসতেই বলল, কথা, জিশান আমার স্বামী। কি বলছো এসব অধরা? হ্যাঁ, আমি যা বলছি সব সত্য বলছি। পৃথিবীতে কেউ নিজের স্বামীর পরিচয় দিতে সংকোচ বোধ করে না। আমি মিথ্যা বলিনি। প্লিজ অধরা, এভাবে মিথ্যা বলো না। কেন মিথ্যা বলছো? আমি আমার ন্যায্য পাওয়ার জন্য বলেছি। আকাশ বাতাসকে সাক্ষী রেখে তুমি আমার বিয়ে করেছো। তুমি না বলেছো যতই ঝড় তুফান আসুক কখনো আমায় ছেড়ে যাবে না। কিন্তু কেন করলে এসব? তুমি জানো না কতটা আমায় ভালোবাসো। অধরা প্লিজ চলে যাও, আমার একটা সম্মান আছে এই বাড়িতে। আমি তোমাকে না নিয়ে যাব না। কথা আমি সব সত্যি বলছি, বিশ্বাস করো। কথা প্লিজ বিশ্বাস করো, অধরা সব মিথ্যা বলছে। তুমি চুপ করো। আমি অধরাকে চিনি। অধরা আমার ছোটবেলার ফ্রেন্ড। অধরার বাবা ছিল আমার হোম টিউটর। অধরা আমার সাথে মিথ্যে বলতে পারে না। আগে তো ভাবতাম গরিবরা ভালো হয়, এখন দেখছি সম্পত্তির লোভে বউকে রেখে অন্তঃসত্ত্বা কোনো মেয়েকে বিয়ে করে। ছি, লজ্জা হয় না তোমার? বউ রেখে আমাকে বিয়ে করতে? কথার অগ্নি দৃষ্টি বলছে সে ডাকে ক্ষোভে ভেতরে ভেতরে জ্বলছে। কথা বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। আর অধরা যে বলছে আমি অধরার স্বামী, তার প্রমাণ দিতে। হ্যাঁ, রাজ, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আমি জানতাম তুমি স্বীকার করবে না, তাই বিয়ের কাবিননামার ফটোকপি আমার সাথে করে নিয়ে এসেছি। কথাটা বলেই ব্যাগ থেকে একটা কাগজ বের করলো অধরা। জিসানের হার্টবিট কাঁপছে। অধরা কি করছে এসব? খুব ভয় করছে। কথা জিসানের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। অন্যদিকে অধরা তার কাগজটা কথাকে দিয়ে বলল, দেখো জিশান, আর আমার বিয়ের কাবিননামা। কথা ভেতর থেকে কাগজটা বের করেই বলল, তুই আসলে সারপ্রাইজ ম্যান। তোর বিয়ের কার্ড দিতে এত নাটক করতে হবে? দেখলাম তোদের ভালোবাসা। কথা, জিশান আমার বেস্ট ফ্রেন্ড ছিল কলেজ লাইফে, তাই তোদের দুজনকেই ভয় দেখালাম। সামনে শুক্রবারে আমার বিয়ে, তোরা দুজনই আমার বিয়েতে যাবি।
কি হলো? তোরা দুজন এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহের প্রাণী। এই কথা তোদের বাসায় আসলাম, চা কফি খাওয়াবি না? তোরা বসে কথা বল, আমি আসছি। কথা চলে গেলে অধরাকে জিসান বলল, সত্যি কি বিয়ে করছো? বিয়ে না করে বিয়ের কার্ড ছাপালাম কেমনে? মনে রেখো, আমার এখানে সবকিছু অভিনয় হলেও একটা সত্যি কি জানো, আমি তোমায় ভালোবাসি, এবং তার নিজের জীবনের চেয়েও বেশি। তা খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলতে যে তুমি শুধু আমার, কিন্তু আজ তোমার আর আমার মাঝে একটা বিশাল বড় দেয়াল দাঁড়িয়ে আছে। ভালো থেকো, কখনো আমার জন্য কষ্ট পেও না। তোমার থেকে দূরে গেলেও আত্মাটা তোমার পিছু ছাড়বে না। অধরার কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জিসানের, কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মন চাচ্ছে অধরাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলি, তুমি শুধু আমার, আমার পুরোটা হৃদয় জুড়েই তোমার বসবাস। কিন্তু বাস্তবতার কাছে আজ আমি নির্বিকার। চোখের জল মুছাই যে আমার একান্ত কর্তব্য। নিজের কলিজার টুকরাকে এতটা কষ্ট দিলাম। অধরার মুখের দিকে তাকানোর শক্তি জিসানের নেই, কাজলগুলো চোখের পানির সাথে লেপ্টে গেছে। কথা চা করে নিয়ে আসলে চা খেয়ে অধরা আবারও বলল, জিশান, আপনি আর কথা অবশ্যই আসবেন। কথা, তুই আর তোর হাজবেন্ডকে ছাড়া আমি কিন্তু কবুল বলতাম না। কথাটা শুনে বুকটা ছ্যাত করে উঠল জিসানের। অধরা চলে গেল। সেদিন রাতে আর ঘুম হলো না জিসানের। অধরার কথা বারে বারে মনে পড়ছে। অধরার ছবিটা বুকে জড়িয়ে রেখেছে জিসান। অন্যদিকে কথা তার বয়ফ্রেন্ড সজীবের সাথে কথা বলছে। কি আজব দুনিয়া, মনটা কেমন ছটফট করছে। এদিকে দেখতে দেখতে অধরার বিয়ের দিন এসে গেল। কথা আমাকে রেখেই চলে গেল। যাওয়ার সময় বলে গেল, কোনো 2 টাকার ছোট লোককে আমার সাথে নিয়ে যায় না। এদিকে বিয়ে বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই বুকটা চিনচিনে ব্যথা করছে। আজ অধরাকে একদম নীলপরীর মতো লাগছে, খুব সুন্দর লাগছে। কাজল করা টানা টানা চোখ যেন জিসানের ডাকছে। অধরা জিসানের দিকে চেয়ে আছে, তার চোখ বলছে, জিশান, আমি তোমাকে ভালোবাসি, সত্যি তোমাকেই লাগবে আমার। কিন্তু আমি যে আমার ভালোবাসাকে নীরবে বুকের মাঝে দাফন করে ফেলেছি। অন্যদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এক পর্যায়ে অধরা তার এক বান্ধবীকে ইশারা দিয়ে বলল, জিসানকে যেন গান গাইতে বলে। মেয়েটা তাই করলো। এদিকে জিসান কি করব ভাবতে পারছি না, যেতে চাচ্ছে না। পেছন থেকে কথা বলে উঠল, এখন আপনাদের সামনে গান গাইবে অধরার বেস্ট ফ্রেন্ড জিসান। জিসানের হাতে গিটারটা উল্টো করে ধরতেই সবাই হেসে দিল। একজন বলেই ফেলল, আপনি গান গাইবেন না জোকার হবেন, গিটার না বাজাতে পারলে নেমে পড়েন স্টেজ থেকে। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। কথার দিকে তাকিয়ে দেখি তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। জিসান মুচকি হেসে অধরার দিকে তাকিয়ে গিটারের টিউন তুলতেই সবাই চুপ হয়ে গেল। জিসানের পছন্দের একটা গান গাইতে শুরু করলো। গানটা শেষ করতেই সবাই হাততালি দিতে লাগলো। সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কথার পাশ থেকে কয়েকটা মেয়ে এসে বলল, সত্যি আপনি খুব সুন্দর গান করেন, আপনার গানের প্রেমে পড়ে গেছি। আপনি কি আমার বন্ধু হবেন? এদিকে কথার দিকে তাকিয়ে দেখে হাসি মাখা মুখখানা বাংলার 5 হয়ে গেছে। হঠাৎ বরের আশাতে সবাই গেটে চলে গেল। জিসান একটু দূরে দাঁড়িয়ে অধরার দিকে তাকিয়ে আছে। অধরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুঝছে না কেন কাঁদছে। মা বাবাকে ছেড়ে যাবে হয়তো সেই জন্য কাঁদছে। তবে জিসানের কেন এত কষ্ট হচ্ছে? জিসান তো জিসানের ভালোবাসার মানুষকে নিজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। একটু পরেই অধরার বর আসলো। বরটা অনেক সুন্দর দেখতে। অধরাকে কবুল বলতে বলছে। এদিকে জিসানের কলিজাটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষের বিয়ে নিজ চোখে দেখতে হবে কখনো ভাবতে পারিনি। এদিকে অধরা কবুল বলছে না। জিসান চোখ বন্ধ করে আছে। হঠাৎ অধরা মঞ্চে শুয়ে পড়ল। একজন চিৎকার দিয়ে বলল, অধরা বিষ খেয়েছে। কথাটা শুনতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সবাই অধরাকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তার অধরার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছে। আঙ্কেল আন্টি কাঁদছে। অধরার ছোট বোন সাথী জিসানকে একটা চিঠি এনে হাতে ধরিয়ে দিল। চিঠি কেন দিচ্ছ? ভাইয়া, আপু আমাকে বিয়ের দিন চিঠিটা দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা, তুমি যাও। চিঠিটা নিয়ে হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। পা দুটো আর চলছে না। বাসায় আসতেই কথা আর কথার বাবার মাঝে ঝগড়া শুনতে পেল জিসান। বুঝতে পারলো ঝগড়ার কারণ জিসান। কথা এক পর্যায়ে বলেই ফেললো, কোনো ছোট লোকের সাথে এক রুমে রাত কাটাতে পারবো না।
তুই ভুলে যাস না জিসান তোর স্বামী। আল্লাহর পবিত্র কালামে সাক্ষী রেখে জিসানকে বিয়ে করেছিস। বাবা, আমি এই বিয়ে মানি না। চুপ, আর একটাও কথা না। অনেক হয়েছে। মন চাইলে আমার বাসাতে থাকবি, মন না চাইলে বের হয়ে যাবি। কথা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। জিসান সবকিছু শুনেও না শোনার ভান করে উপরে চলে গেল। রুমে ঢুকতেই বুঝতে পারলো কথা সজীবের সাথে কথা বলছে। হ্যালো বাবু, তুমি কবে আসবে? এই মাসে আসবো। আর যত তাড়াতাড়ি পারো ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দাও। বাবু, আমি আর পারছি না, তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করছি। আমার জানেমান আমাকে মিস করবে না, কে মিস করবে? জিসান মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে হালকা নিয়ন আলোর নিচে চিঠিটার ভাঁজ খুলল। চিঠিটা খুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল। প্রিয়, মরুর বুকে বৃষ্টির ফোঁটা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমার বিয়ে। বিয়েটা হওয়ার কথা ছিল তোমার সাথে, কিন্তু তুমি কথাকে বিয়ে করে নিলে। তোমাকে শপথ করেছিলাম যদি বউ সাজি তাহলে তোমার বউ সাজবো, তাই মৃত্যুকে বেছে নিলাম। জানো, খুব কষ্ট হচ্ছে, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। সত্যি তুমি আসবে তো আমার বিয়ে বাড়িতে? তোমাকে মন ভরে শেষ দেখা দেখবো, হৃদয়ের রং তুলি দিয়ে তোমার ছবি আঁকবো। তোমাকে কেড়ে নিলেও তোমার ছবিটাকে আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হে প্রিয়তমেশু, জানো আজ আমাকে কত সুন্দর করে সাজিয়েছে। আমি তো এভাবে সাজতে চেয়েছিলাম শুধু তোমার জন্য, কিন্তু আজ আমাকে সবাই সাজিয়েছে অন্য কারোর জন্য। তুমি পারলেও আমি পারবো না তোমার জায়গায় অন্যকে বসাতে। তাই মৃত্যুকে সাদরে আলিঙ্গন করে নিলাম। যেদিন আমি মরে যাব, ভুল করেও আমার লাশের কাছে যেও না। আমার আত্মাটাও হয়তো তোমাকে দেখে পাগল হয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করছে তোমার সাথে বাঁচতে, কিন্তু যে জীবনে তোমাকে পাবো না সেই জীবন রেখে কি করব? এই, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না। গরিব মেয়েদের জন্য কাঁদতে হয় না। আমার জন্য কষ্ট পাবে না। রোজ সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ হয়ে মিটিমিটি জ্বলবো, আর তুমি দেখবো। তুমি একটু সন্ধ্যা তারাদের দিকে তাকিও, দেখবে দূর আকাশ থেকে বলবে ভালোবাসি, বড্ড ভালোবাসি। ভালো থেকো সবসময়। ইতি, ঝরা ফুল। চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রাতটা নির্ঘুম কাটলো। পরের দিন সকালে মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙলো। ফোন ধরতেই ওপাশ থেকে ডাক্তার উজ্জ্বল বলল, আপনার বোনের ইমিডিয়েট অপারেশন করা লাগবে, তাই 5 লাখ টাকা নিয়ে রাতের মাঝে দেখা করেন। আচ্ছা, আপনারা সব রেডি করেন, টাকার চিন্তা করতে হবে না। ফোনটা কেটেই গভীর চিন্তায় পড়ে গেল জিসান। এখন যদি টাকা না পায় তাহলে নিজের কলিজার টুকরা বোনটাকে বাঁচাতে পারবে না জিসান। জিসানের বোনটাই যে জিসানের পৃথিবী। সবকিছু অন্ধকার লাগছে। ভাবলো ম্যাডামের কাছে চেয়ে দেখবে। এদিকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢোকার সাথে সাথে এক করে একটা চিৎকার দিল কথা। জিসান কথাকে ওই অবস্থায় দেখে একটা চিৎকার দিয়ে এক দৌড়ে রুমে এসে পড়লো। কিছুক্ষণ পর কথাকে দেখলো একটা টাওয়েল পেঁচিয়ে রাগে হনহন করে জিসানের কাছে এসেই বলল, এই ছোট লোকের বাচ্চা, তোর এত চরিত্র খারাপ কেন? ওয়াশরুমে না বলে ঢুকে পড়েছিলি কেন? ম্যাম সত্যি আমি জানি না। ওয়াশরুমে আপনি ছিলেন আর ওয়াশরুমের দরজা লক করা ছিল না। আমি কিছু দেখিনি। প্লিজ আপনি ভয় পাবেন না। তোর লজ্জা করে না? একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সব কিছু দেখে নাও, আবার বলছিস ভয় পাবেন না? তোদের মায়ের ঠিক নেই। চুপ করবেন বলে কথার দিকে তাকাতেই দেখছে কথার টাওয়াল মাটিতে পড়ে গেছে। কথা যখন জিসানের গালে চড় দিতে আসছে তখনই তার গা থেকে টাওয়েল খুলে যায়। জিসান চোখ দুটি ধরে ফেলল। এই লুচ্চা, চোখ বন্ধ করলি কেন? ম্যাম, আপনার টাওয়েল মাটিতে। কথাটা বলার সাথে সাথেই কথা মাটির দিকে তাকিয়ে দেখে তার টাওয়েল গায়ে নেই। এক চিৎকার দিয়ে টাওয়েলটা শরীরের সাথে জড়িয়ে চলে গেল। জিসান সোফাতে বসে আছে আর ভাবছে এতগুলো টাকা রাতের মাঝে কিভাবে ম্যানেজ করবে। যদি টাকা ম্যানেজ করতে না পারি, কলিজার টুকরা না, এই আমি কি ভাবছি। হঠাৎ নীল শাড়িতে একটা পরি আসলো। জিসান তাকিয়ে দেখে কথা। এই জিসান, তোমাকে একটা কথা বলি। জি ম্যাম বলেন। সত্যি কি আমার সব দেখে ফেলেছো? ম্যাম, আপনার শরীরে যা আছে তাই দেখেছি। এই ছোট লোক, এখন আমার কি হবে? সব দেখে নিয়েছিস। আমি তো ভাবছিলাম গরিব হলেও তুই সবার মতো না। ম্যাম ভয় পাবেন না, আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি। আর ইসলামিক দৃষ্টিতে আপনি আমার স্ত্রী। চুপ করবি? কবুল বললেই বউ হওয়া যায় না। ম্যাডাম একটা কথা বলার ছিল। বল। ম্যাম আমার 5 লাখ টাকা লাগবে আজকেই।
জানতাম তোদের মতো মানুষদের টাকা ছাড়া আর কোনো কথা থাকে না। এই বলে লকার থেকে 5 লাখ টাকা দিয়ে এসে ফ্লোরে ঢিল দিয়ে বলল, যা, হামা করে দিয়ে টাকা নিয়ে আয়। কুকুর যেমন করে খাবার খাই সেভাবে। এটা তো শাস্তি। আমার সব দেখে নিয়েছিস। কি হলো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন? ঠাস করে ফ্লোরে বসে পড়ল জিসান। টাকাগুলো যখন নিল তখন কথার মুখে দেখে তাচ্ছিল্যের হাসি। জিসান জানে না ধনীরা গরিবদের সাথে এমন করে কেন। চোখের পানি লুকিয়ে রেখেছে। টাকাগুলো নিয়ে হসপিটালের পেট করলো। বাসায় আসার আগে অদরাকে দেখতে গেল। অদরার বেডে যাওয়ার আগেই বুকটা কেঁপে উঠল। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মায়াবী মুখটা কেমন মলিন হয়ে গেছে। চাঁদ মাখা মুখটা অমাবস্যার অন্ধকারে ঢাকা পড়ে গেছে। কত অজস্র স্মৃতি ভেসে উঠছে চোখের পাতায়। কত স্বপ্ন দেখেছিল অদরাকে নিয়ে। আল্লাহ কোন খেলা খেলছে জিসানের সাথে। চোখের পানি মুছে চলে আসলো বাসায়। বাসায় আসতে দেখতে পেল কথা ফোনে কথা বলছে। সত্যি তুমি দেশে আসছো? আমার ময়না পাখির জন্য যে আমার আসতেই হবে। আমি যে ময়না পাখিকে বড্ড বেশি ভালোবাসি। জানো, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। খুব মিস করছি তোমায়। তুমি কি ছোট লোকটাকে ডিভোর্স দিয়ে ফেলেছো? না, বাবাকে ম্যানেজ করে দিয়ে দেবো। তুমি টেনশন করো না। তুমি তাড়াতাড়ি আসো। এখন রাখি ময়না পাখি। কথা শেষ হলে রুমে ঢুকতেই কথা বলল, আমাকে ডিভোর্স দিবে কয়েক মাসের মাঝেই। জিসান কথাটা শুনে মনে মনে বলল, বিয়ে শাদী এদের কাছে খেলনা মনে হয়। কি কথা কানে গিয়েছে? তোর কথা মতো কন্ট্রাক্টের টাকা দিয়েছি। ডিভোর্সের সাথে সাথে বাকি টাকাটাও পেয়ে যাবি। তবে সত্য হলো, বাবা যেন না জানতে পারে আমি ডিভোর্স দিতে বলেছি তোমায়। জি আচ্ছা। পরের দিন কথাকে দেখলো সাজুগুজু করে বের হচ্ছে। কাজের মেয়েকে বলল কথা পার্টিতে যাচ্ছে। বাধা দিতে চেয়েও পারল না। কথা সন্ধ্যায় বের হয়ে গেলে হসপিটালে চলে গেল। রিতাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে সিএনজি করে হসপিটালে চলে গেল। ভাইয়া কেমন আছো তুমি? অনেক ভালো আছি। তোর মতো লক্ষ্মী একটা বোন যার আছে সে কি খারাপ থাকতে পারে? কথাটা বলে রিতার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে কথাটা বলল জিসান। এই রিতা, কাঁদছিস কেন? ভাইয়া তুমি এত ভালোবাসো কেন আমায়? জন্মের পর মা বাবাকে দেখিনি, বাবা মায়ের আদর পাইনি কখনো, কিন্তু তুমি কখনো বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। ভাইয়া আমার মনে হয় আমি বাঁচবো না। ভাইয়া আমি মরে গেলে আমার কি ভুলে যাবে? চুপ করবি পাগলি। তুই মরে গেলে আমি বাঁচবো কার জন্যে? তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার লক্ষ্মী বোন আমার। তোর কিছুই হবে না। তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। আজ তাহলে আসি। আসার সময় আবারও কথার কপালে চুমু এঁকে দিল জিসান। হসপিটাল থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল রাত 12টা বাজে। একটা সিএনজি করে বাসায় ফিরছে। সিএনজিটা মাঝ রাস্তায় এসে নষ্ট হয়ে যায়। সেজন্য বাধ্য হয়ে পায়ে হেঁটে আসতে হচ্ছে। রাত প্রায় 1টা। দূরে একটা গাড়ি স্ট্যান্ড করানো। গাড়িটা কাছে যেতেই রাস্তায় সাইডে চিপা গলিতে মেয়েলি কণ্ঠে চিৎকার শোনা যাচ্ছে। বিষয়টা কি তা দেখার জন্য আর একটু সামনে যেতেই শুনতে পেল, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে নষ্ট করো না। চিৎকার শুনে বুঝতে বাকি রইল না কাউকে জোর করে অসভ্যতামি করতে চাচ্ছে। কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। জিসান কিছু না ভেবেই রাস্তায় পাশে একটা লাঠি পেল। লাঠিটা নিয়ে যেখান থেকে চিৎকারের শব্দ হচ্ছে সেখানে গিয়ে দেখতে পেল 3জন ছেলে। দেখে বোঝা যাচ্ছে নেশাখোর। একটা মেয়েকে জোর করে ধর্ষণ করতে চাচ্ছে। এদিকে মেয়েটার গা থেকে শাড়িটা টান মেরে খুলে ঢিল মারল। শাড়িটা জিসানের মুখে এসে পড়ল। শাড়িটা মুখ থেকে সরিয়ে বলল জিসান, কি হচ্ছে এখানে? কি হচ্ছে তা তোকে দেখতে হবে না। যেখানে যেতে চাচ্ছিলি সেখানে যা, নইলে ছুরি দিয়ে গলা নামিয়ে দিব। আমি তো এখানে আসছিলাম। কথাটা বলে যে ছেলেটা মেয়েটার উপর সেটাকে লাঠি দিয়ে বাড়ি দিতেই পাশ থেকে একটা ছেলে পকেট থেকে বের করা একটা চাকু দিয়ে বাম হাতে পোস্ট দিল জিসানের। ফিলকি দিয়ে রক্ত পড়ছে। জিসান লাগাতার লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলো। 3টা ছেলেই ভয় পেয়ে চলে গেল। মেয়েটার কাছে শাড়িটা দিতে গিয়ে চমকে উঠল জিসান। তুমি? কান্না করছে, কোনো কথা বলছে না। শাড়িটা হাতে দিয়ে বলল, পরে নাও। কথা শাড়িটা হাতে দিয়ে বুকে জড়িয়ে নিল। ধন্যবাদ। আজ তুমি না থাকলে জানোয়ারের বাচ্চাগুলো আমাকে যে কি করতো। ধন্যবাদ গরিবদের দিতে হয় না। আপনি এদের খপ্পরে পড়লেন কেন? কথা কিছু বলার আগে মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। জিসান কথাকে ধরে ফেললো। এই প্রথম কথার শরীরের স্পর্শ পেল জিসান। কথাকে নিয়ে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে আসলো।
এদিকে কথার বাবা ব্যবসায়ী কাজে দেশের বাইরে গিয়েছে। কথা অচেতন রুমে নিয়ে শুয়ে দিল। কি অপরূপ লাগছে মেয়েটাকে, মনে হচ্ছে একদম নিষ্পাপ। চোখের উপর চুলগুলো পড়ে আছে, সরিয়ে দিতে গিয়েও পারল না কোথাও, যেন বাধা পেল জিসান। হঠাৎ কথা মিটিমিটি করে চোখ খুলল, বিছানা থেকে উঠতে যাচ্ছে। জিসানের অনিচ্ছা সত্ত্বেও কথাকে সোজা করে বসালো। বসানোর সাথে সাথে কথা বমি করে দিল। বমি কথা শরীরে গিয়ে পড়ল। জিসান কি করবে ভাবতে পারছে না। কথার শাড়িটা চেঞ্জ করতে হবে, তাই পাশের রুম থেকে কাজের মেয়েকে ডেকে নিয়ে শাড়িটা চেঞ্জ করিয়ে দিল। শাড়ি চেঞ্জ করার পর কথার কাছে গিয়ে বসলো জিসান। কাছে যেতেই কথা জিসানকে জড়িয়ে ধরলো। কি করছেন, ছাড়েন বলছি। না, আজ ছাড়বো না। তুমি আজ আমায় আদর করবে। এই, সুইসাইড কেমনে করে? জড়িয়ে ধরে এসব বলছে কথা, আর মুখ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে ড্রিঙ্কস করেছে। মনে মনে ভাবছে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এই জন্য কথার সাথে অনিচ্ছা সত্ত্বেও শুয়ে পড়ল জিসান। কথা শক্ত করে জড়িয়ে ধরে আছে জিসানকে। জিসান মনে মনে ঠিক করলো কথা ঘুমিয়ে গেলে রুম থেকে চলে যাবে, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলা কথার ঘুম ভাঙতেই দেখে জিসান তাকে জড়িয়ে ধরে আছে। কথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। শরীরের দিকে তাকাতেই দেখে পার্টিতে যে শাড়ি পরে আছে সেই শাড়ি গায়ে নেই। তার মানে ছোট লোকটা আজ রাতে আমার সাথে অসভ্যতামি করেছে। এই, ওঠ বিছানা থেকে। কি হয়েছে? যেই দেখতে পেল কথা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তা বলার আগে বল, তুই আমার বেডে কেন? ম্যাডাম, কাল রাতে আপনি তো আমাকে থাকতে বলেছেন। মিথ্যে বলার জায়গা পাস না? আমার শাড়িকে চেঞ্জ করেছে। জিসান চুপ করে দাঁড়িয়ে আছে। এই ছোট লোক, তোকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু কাল তুই আমার সাথে ছি। কথাগুলো বলে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল কথা। এই, তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। জিসান রুম থেকে বের হয়ে গেল। জিসান রুম থেকে বের হতেই কাজের মেয়েটা খাবার নিয়ে কথার রুমে গিয়ে ঢুকলো। ম্যাডাম, আপনি কেমন আছেন? কাল রাতে আপনার ড্রেস চেঞ্জ করার সময় দেখলাম আপনার অনেক জ্বর। জিসান ভাইয়া সারা রাত জেগেছিল। সত্যি জিসান ভাইয়া আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হোয়াট? কি বলছিস? কাল রাতে তুই আমার শাড়ি চেঞ্জ করেছিস? জি ম্যাডাম। আচ্ছা, তুই যা। কাজের মেয়েটা চলে গেলে কথার কাছে কাল রাতের কথাটা মনে পড়তেই কথার শরীর শিউরে ওঠে। কথা মনে মনে ভাবছে, কাল যদি জিসান না থাকতো তাহলে আমার যে কি হতো। না, চর মারাটা ঠিক হয়নি। কথা জিসানের রুমে গিয়ে দেখলো জিসান ডায়েরির মাঝে কি যেন লিখছে। কথাকে দেখে জিসান ডায়েরিটা বন্ধ করে দিল। সরি জিসান, কিছু মনে করো না। না ম্যাডাম, সরি বলতে হবে না। এই নাও 50,000 টাকা। এটা কাল রাতে লম্পটের হাত থেকে বাঁচানোর জন্য। জিসান টাকাটা কথার হাতে ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনারা ধনীরা হয়তো আপনাদের সতীত্বটাকে টাকা দিয়ে পরিমাপ করেন, কিন্তু আমাদের কাছে সতীত্ব অমূল্য সম্পদ, যা টাকায় পরিমাপ করা যায় না। আমি কিছু পাওয়ার আশায় আপনাকে বাঁচাইনি। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এই কাজটাই করতাম। কথা কেমন যেন করুণভাবে তাকালো। পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের অ্যাপ্লাই করে আসলো। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু অধরা এখনো সুস্থ হয়ে ওঠেনি। অধরাকে আইসিইউতে রাখা হয়েছে। অধরার অবর্তমানে অধরার স্মৃতিগুলি প্রতি রাতে জিসানকে কাঁদায়। রাতে অধরার ছবিটা বুকে নিয়ে কাঁদছে জিসান। হঠাৎ কথার ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। কথা ফোনটা ধরেই বলতে লাগলো, আমার জানটা কেমন আছে? আমার জানটা কবে আসবে? ময়না পাখি, ভালোই আছি। তুমি কেমন আছো? ভালোই আছি। কবে আসবে? তোমায় যে বড্ড মিস করছি। খুব আপন করে পেতে ইচ্ছে করছে। ময়না পাখি, আমি এই সপ্তাহে আসবো। আর তুমি ওই ছোট লোকটাকে ডিভোর্স দিয়েছো? বাবু, এই সপ্তাহে ডিভোর্স দিয়ে দেবো। তুমি তাড়াতাড়ি এসে পড়ো। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় যে। আসতে হবে যে। এখন রাখি ময়না পাখি, লাভ ইউ। ওকে, লাভ ইউ টু। কথা ফোনটা রেখে দিয়ে জিসানের কাছে এসে বলল, তুমি কবে আমায় ডিভোর্স দিচ্ছ? তোমার সত্যের সব টাকা তো দিয়ে দিয়েছি। কোনো চালাকি করলে কিন্তু খবর আছে। ম্যাডাম চিন্তা করবেন না, এ সপ্তাহেই পেয়ে যাবেন। আর আপনার বাবাকে নিয়ে কখনো চিন্তা করতে হবে না, তিনি আমাকেই দোষারোপ করবেন। আপনি ঘুমান। 3 দিন পর কথা শপিং করতে বের হলে মার্কেটের সামনে সজীবের মতো কাউকে দেখে। কথা শিওর না এটা সজীব, কারণ সজীবের সাথে একটা মেয়েকেও দেখা যায়। কথা শিওর হওয়ার জন্য আর একটু সামনে যেতেই দেখে সজীব আর একটা মেয়ে। মেয়েটার আপত্তিকর জায়গায় হাত রেখে সজীব মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠল। কথার বুক ফেটে কান্না আসছে। যাকে সে এতটা ভালোবাসলো, যার জন্য বাবাকে কষ্ট দিল, বিয়ের আগেই বাচ্চার মা হয়ে গেল,
মুহূর্তের মাঝে সাজানো স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেল। কথা সজীবের পিছন পিছন গাড়ি নিয়ে ফলো করলো। সজীব মেয়েটাকে নিয়ে তাদের বাসায় ঢুকলো। সজীবের পিছন পিছন কথাও ঢুকলো। কথা সজীবের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে আওয়াজ আসছে, বাবু কবে বিয়ে করবে? বিয়ে তো তোমাকেই করব, কিন্তু তার আগে কথার সব সম্পত্তি দখল করে নেই। সব প্ল্যান সাকসেস হওয়ার পথে। সত্যি? কথার বাবার জন্য আমাদের অনেক টাকা লস হয়ে যায়, তাই বাবার কথা মতো কথাকে পটিয়ে নিয়েছি। সাথে কথার বাবাকে তার বাবার অপমানের করার শাস্তি সবার সামনে দিয়েছি। সবাই জানে কথা একটা নষ্টা মেয়ে, বিয়ের আগেই গর্ভবতী হয়েছে। এখন কথাকে কে বিয়ে করবে? তার সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে ডিভোর্স দিয়ে আমার জানেমানকে বিয়ে করব। কথা সজীবের জঘন্য কাহিনী শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এগি তার ভালোবাসা সজীব, যাকে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে। কথার দু চোখ বেয়ে পানি পড়ছে। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা কেউ মনে হয় কেড়ে নিচ্ছে। কথা আর থাকতে পারছেন না বিশ্বাসঘাতকের বাড়িতে। বাম হাতে চোখটা মুছে দৌড়ে বের হয়ে গেল। বাসায় এসেই দেখে জিসান তার কাপড় চোপড় ব্যাগে ভরছে। হাতে একটা কাগজ দেখা যায়। কি হচ্ছে কথা কিছু বুঝতে পারছে না। এদিকে জিসান কথার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই নেন আপনার ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, আপনি করে দিলেই হবে। কথার সামনে ডিভোর্স পেপারটা পড়ে আছে, একটা সাইন দিলেই মুক্তি পাবে সে। মুক্তিটাই তো তার প্রয়োজন ছিল। এই মুক্তির জন্যই কত অভিনয় করতে হয়েছে। টেবিলে থাকা কলমটা তুলে নিল। হাতটা কেমন জানি কাঁপছে। চোখের সামনে অজস্র স্মৃতি ভেসে উঠছে। শরীরটা থরথর করে কাঁপছে কথার। চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো হয়ে গেছে জ্বরে। কারণ কথা যে সজীবকে ভালোবাসতো। সজীবকে ভালোবেসে নিজের দেহটাকে সর্পে দিয়েছিল। আর সেই সর্পে দেওয়ার ফসলটা যে তার গর্ভে বড় হচ্ছে। এদিকে জিসান হাতে ব্যাগ নিয়ে কথার সামনে দাঁড়ালো। মন চাচ্ছে জিসানকে থেকে যেতে বলতে, কিন্তু সেটা তো কথা ছিল না। জিসানের সাথে যা কন্টাক্ট ছিল তাই তো হবে। জিসান কথার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে যখনই রুমের দরজা অতিক্রান্ত করবে, তখনই পিছন থেকে কিছু ধপ করে পড়ে যাওয়ার শব্দে পিছন দিকে তাকালো। পিছন দিকে তাকাতেই দেখতে পেল কথা ফ্লোরে পড়ে গেছে। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে কথাকে হসপিটালে নিয়ে গেল জিসান। ডাক্তার কথার রুম থেকে বের হয়ে জিসানকে বলল, রোগী আপনার কি হয়? জিসানের অনিচ্ছা সত্ত্বেও বলে ফেলল, কথা আমার স্ত্রী। ও, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি। ওনার গায়ে তো প্রচুর জ্বর, আপনি আগে খেয়াল করেননি? আমি বাসায় ছিলাম না। ও আচ্ছা, তবে শুনুন, 3 দিন হাসপাতালে থাকতে হবে। 3 দিন পর মোটামুটি সুস্থ হয়ে যাবে। কথার বেডে বসে আছে জিসান। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ কারো ধাক্কা খেয়ে সজাগ পেয়ে দেখে কথার বুকে। জিসানকে কথার বুকে দেখে কথা ধাক্কা দিয়ে উঠিয়ে গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। এই ছোট লোক, তুই হসপিটালের মাঝেও আমার সরলতার সুযোগ নিয়ে অসভ্যতামি করছিস। লজ্জা করে না? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানিস না? জিসান কিছু না বলে চোখের পানি ছেড়ে দিল। সত্যি তো, মেয়েদের সম্মান করতে পারি না। জিসানের চোখ থেকে পানি পড়া দেখে কথা বলল, তুই অভিনয় করিস, অভিনয়ের অস্কার পাবি। এক থাপ্পড়ে যেভাবে কাঁদছিস মনে হয় বোন মারা গেছে। কথাটা শুনে প্রচন্ড রাগ হলো। তবুও কিছু বলতে পারল না, কারণ ওনার টাকা দিয়েই জিসানের কলিজার টুকরা বোনটার চিকিৎসা হলো। রুম থেকে বের হয়ে গেল। জিসানের পিছন পিছন নার্স ঢুকলো। ম্যাডাম এখন কেমন আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার ফিল করছি। আজকে কি আমি ছাড় পেতে পারি? অবশ্যই। আচ্ছা ম্যাডাম, আপনাকে কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আপনি সত্যি অনেক ভাগ্যবতী একটা মেয়ে। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে একটা স্বামী দান করেছে। জানেন, আপনি যে 3টা দিন হসপিটালে ছিলেন, একটা দিনও সে আপনার পাশ থেকে দূরে যায়নি। জানেন, কাল যখন নামাজ পড়ে দোয়া করছে, তখন পাশ থেকে সব শুনেছি। ওনার প্রতিটা চাওয়ায় আপনি ছিলেন। জানেন, কাল রাতে যখন আপনার বেডে বসে বসে আপনাকে দেখছে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আপনার স্বামী আপনার মাঝে খুঁজে পাচ্ছে। আমি চলে যাওয়ার পর আবার 30 মিনিট পর আসি আপনাকে দেখতে। তখন দেখি আপনার স্বামী আপনার পাশে বসে বসে ঝিমোচ্ছে, বড্ড হাসি পাচ্ছিল। হঠাৎ আপনার বুকের উপর পড়ে গেল। দৃশ্যটা মনে হয় পূর্ণতা পাচ্ছিল না, কিন্তু খানিকক্ষণ পরেই আপনি আপনার বাহু ডোরে
আপনার স্বামীকে আবদ্ধ করে নিলেন। দৃশ্যটা আমার দেখা সবচেয়ে সুন্দর ছিল। সত্যি আপনি বড়ই ভাগ্যবতী, এমন একজনকে পেয়েছেন যার মতো স্বামীকে পৃথিবীর সকল মেয়েই চায়। জানেন আপু, আমি লাভ ম্যারেজ করেছি, ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামী সারাদিন বাসায় বসে থাকে, মাস শেষে বেতনটা নিয়ে নেয়। ভালোবাসি বলে কিছু বলতেও পারি না। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। নার্সের মুখে এসব শুনে কথা চিৎকার দিয়ে কান্না করতে মন চাচ্ছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। না জেনে কত অপমানটাই না করেছে জিসানের সাথে। সকালবেলা চর মারাতে হাতের আঙুলের ছাপ বসে গিয়েছে জিসানের গালে। হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে। বড় ভুল করে ফেলেছে কাজকে হীরা ভেবে, আর হীরাকে কাজ ভেবে। কথা সজীবকে নয়, জিসানকেই লাগবে। হসপিটাল থেকে বের হয়ে দৌড়ে বাসায় গিয়ে দেখে কথার বাবা বিদেশ থেকে এসেছে। জিসান রুম থেকে বের হয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আঙ্কেল, যদি কোনো সময় কষ্ট দিয়ে থাকি বা কোনো অপরাধ করে থাকি, ছেলে মনে করে ক্ষমা করে দিবেন। না বাবা, বরং তোমার প্রতি যে অবিচার করেছি সেই জন্য আমাকে ক্ষমা করে দিও। না আঙ্কেল, আপনি কেন ওসব বলছেন? আচ্ছা, এবার তাহলে আসি বলে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। কথা জিসানকে ডাকতে গিয়েও থেমে গেল। কি মুখে ডাকবে জিসানকে? চোখে পানি টলমল করছে। না, এই ধনীদের জেলখানায় আর নয়। বের হয়ে হসপিটালে চলে গেল। অধরার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, জিসানকে যেতে দিও না, ওকে ফিরাও না বাবা, ও চলে যাচ্ছে। কি ফিরাবো? কাকে? যাকে গরিব বলে, ছোট লোক বলে কথায় কথায় থাপ্পড় দিয়েছিস তাকে, নাকি তোর কন্ট্যাক্ট করা বরকে? কথা বল, কাঁদছিস কেন? বাবা হিসেবে কোনো বাবাই চায় না তার মেয়ে কান্না করুক, কিন্তু তুই যে অপরাধ করছিস তোর কান্না করাই উত্তম। কতটা মহতলে মানুষ অন্য একজনের ধর্ষণ সহ অবৈধ সন্তানকে স্বীকৃতি দেয় জানিস? তার জানবি কেন? জানিস গরিবদের অপমান করা? জানিস বিয়ের আগে নিজের শরীরটা পশুদের হাতে তুলে দেওয়া? সি, লজ্জা করে না এখন ফিরাতে বলতে চাওয়া? জানিস জিসান কেন তোর অপমান সহ্য করেছে? কেন টাকা চেয়েছিল এতগুলো? তার বোনকে বাঁচাতে। আরে পৃথিবীর ভাইদের কাতারে শ্রেষ্ঠ ভাইয়ের তালিকায় জিসানের নামটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে পৃথিবীর ধ্বংসের আগ পর্যন্ত। একটা ভাই তার বোনকে বাঁচাতে নিজের ভালোবাসাকে নিজের বুকে কবর দিয়েছে। তোর ভাগ্য ভালো, গত 7টা মাস তুই এক ছাদের নিচে কোনো মহৎ মানুষকে পেয়েছিলি। আরে স্বামী হিসেবে যে দায়িত্বগুলো পালন করতে হয় সেসব দায়িত্ব পালন করেছে। তোর অসুস্থের সময় যে মানুষটা দুটো চোখের পাতা এক করেনি তাকে তুই শুধু কষ্টই দিয়েছিস। আমি বিদেশ থাকলেও তোর প্রতিটা কর্মকাণ্ডের খবর রেখেছি। বাবা, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আর এসব বলো না, আমি আর শুনতে পাচ্ছি না। তুমি জিসানকে এনে দাও বাবা, তোমার কথা জিসান শুনবে। আমি জিসানকে ছাড়া বাঁচবো না। সত্যি বাবা, আমার স্বামীকে ছাড়া আমি মরেই যাব। সারা জীবন ওর পায়ের নিচেই পড়ে থাকবো। তুমি এনে দাও বাবা। কথাটা বলে টেবিলে থাকা ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললো কথা। কথার বাবা কি বলবো কিছু বুঝতে পারছে না, তাই কথাকে বলল, তুই জিসানের কাছে গিয়ে তোর ভালোবাসা আদায় করে নে। কথা দারোয়ান জিজ্ঞেস করে জানতে পারলো জিসান হসপিটালে গিয়েছে। কথা গাড়ি নিয়ে হসপিটালে গিয়ে যা দেখলো তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। জিসান নাম বাদ দিয়ে রাজ নাম দেওয়া হয়েছে। রাজের মাথাটা অধরার বুকে। অধরা রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে তারা দুজন ভালোবাসার সাগরে হাবুডুবু খাচ্ছে। বুকের ভেতরটা চিনচিন করে উঠল কথার। পৃথিবীটা মুহূর্তেই অন্ধকার হয়ে যাচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে আজ তার? সে তো চেয়েছিল রাজের কাছ থেকে মুক্তি। আজ অধরার বুকে রাজকে দেখে কেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে? চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কথা। হঠাৎ অধরা রাজকে বুক থেকে সরিয়ে দিল। রাজ অধরার হঠাৎ এমন পরিবর্তন দেখে আকস্মিক হতভম্ব হলো। মনে মনে ভাবলো অধরা মনে হয় রাজের সাথে অভিমান করেছে। তার অভিমান ভাঙানোর জন্য অধরার কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে গেল। মুখটা যখন অধরা কপালের কাছাকাছি তখন গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল অধরা। থাপ্পড়টা এতই জোরে ছিল যে ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। ডান হাতখানা মুখের সাথে লাগিয়ে বাম হাতখানা দিয়ে চোখের পানি মুছতে লাগলো। যাকে নিজের কলিজাতে আশ্রয় দিয়েছে আজ সেই মানুষটাই রাজের কলিজাতে আঘাত করলো। অধরার থাপ্পড়টা রাজের ঠোঁটে নয়, রাজের কলিজাতে লেগেছিল। বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। কি খুব কষ্ট হচ্ছে তাই না? তোকে দুটো থাপ্পড় দিয়েছি,
পারলে তোকে খুন করতাম। জানিস, তোকে ভালোবেসে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। তোর জন্য কলেজের কোনো একটা ছেলের সাথে কথা বলিনি, তুই কষ্ট পাবি বলে। কিন্তু তুই আমার ভালোবাসাকে অপমান করে ধনের দুলালি কথাকে বিয়ে করে নিবি। তুই কিভাবে ভাবলি তোকে ক্ষমা করে দিব? তোকে ক্ষমা করলে যে সকল পবিত্র ভালোবাসাকে অপমান করা হবে। তোকে কেন বুকে নিয়েছিলাম জানিস? জানিস না, বড্ড বেশি ভালোবাসতাম, তাই যখন জ্ঞান ফিরে তখনই তোকে দেখতে পাই। হয়তো তোকে বুকে না নিলে মরেই যেতাম। বুকের ভেতরটা ভালোবাসার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, তাই তোকে বুকে নিয়ে বুকটাকে শান্ত করলাম। কিন্তু পরক্ষণে মনে হলো কোনো এক প্রতারককে বুকে নিয়েছি নিরহ ভালোবাসাকে গলা টিপে হত্যা করা কাউকে, যে আমারই বান্ধবীর সাথে অশ্লীল কাজ করে বিয়ে করে। ছি, লজ্জা হচ্ছে তোকে বুকে নিয়েছিলাম। অধরা প্লিজ বিশ্বাস করো, আমার হৃদয়ে শুধু তোমার নাম, আমার সারাটা হৃদয় জুড়েই তুমি আছো। প্লিজ আমার কথাটা শোনো, আমাকে তাড়িয়ে দিও না। চুপ ছোট লোকের বাচ্চা, আর একটাও কথা না। তোকে যদি পারতাম এখনই আমি খুন করতাম। তুই আমার সামনে আসলে মরা মুখ দেখবি আমার। আমি তোকে ঘৃণা করি। তোর ওই পাপী মুখটা দ্বিতীয়বার দেখার আগে যেন আমার মরণ হয়। তবুও ভালোবাসা নিয়ে কোনো প্রতারকের মুখ আমি দেখতে চাই না, যে কিনা নিজের ভালোবাসাকে টাকার লোভে ছেড়ে চলে যায়। আমি এই মাসেই বাবার পছন্দ করা ছেলের কাছে বিয়ে করব। অধরার কথা শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। যাকে এতটা ভালোবাসলো সেও আজ ভুল বুঝতো। রুমের বাহির থেকে কথা সব শুনছে। কথার খুব কষ্ট হচ্ছে, সে মনে স্থির করে নিল সবকিছু বলে দিবে। আমি রুম থেকে বের হতেই কথাকে দেখে অবাক হলাম। ম্যাডাম, আপনি হসপিটালে কেন? আমার স্বামীর কাছে। কে আপনার স্বামী? 3 বার কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে যাকে বিয়ে করেছি সে আমার স্বামী। ম্যাডাম ভুল করছেন। কবুল বললেই তো কারো স্ত্রী হওয়া যায় না। আপনি তো নিজেই বলেছেন। সেটা ভুল বলেছি, আমাকে ক্ষমা করে দাও। পায়ে পড়ে গিয়েছে সবার সামনে। হসপিটালে সবাই সার্কাস দেখার মতো তাকিয়ে আছে। এই কি করছেন? আপনার মান সম্মান সব ধুলে মিশে যাবে তো ম্যাডাম। উঠেন, গরিবদের কাছে ক্ষমা চাইতে হয় না, তারা সবকিছু দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। ক্ষমা তো আপনাকে তখনই করে দিয়েছি যখন ক্ষমা চেয়েছেন। আমি জানি তুমি সত্যি অনেক মহান। জানো, তোমার আর অধরার সব কিছু শুনেছি। আমি চাই না অধরা ভুল ধারণা নিয়ে বেঁচে থাকুক। আমি অধরাকে সব বলে দেব। ম্যাডাম আমার কসম, ওকে কিছু বলবেন না। ওই অন্যকে বিয়ে করে সুখী হতে চেয়েছে। এর চেয়ে আনন্দের কথা আমার কাছে কি হতে পারে? আমি না হয় কষ্টই পাই। কথাটা বলে হসপিটাল থেকে সরাসরি বাসায় চলে এলাম। বাসায় গেট খুলতেই পিছনে দেখি কথা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম ঘটনায় আকস্মিক বিস্মিত হয়ে গেলাম। হঠাৎ আপনি ব্যাগপত্র নিয়ে গরিবের ঘরে? না, গরিবের ঘরে তো আমি আসিনি। আমি এসেছি আমার স্বামীর ঘরে, আমার স্বামীর পায়ের নিচে আমার ঠিকানা খুঁজে নিতে। ম্যাডাম আস্তে, মানুষ শুনতে পাবে যে। কেউ এসব শুনলে আপনার মান সম্মান কিছুই থাকবে না। শুনুক, তাতে কি হয়েছে? রাজ, বিশ্বাস করো, আমি তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। তুমি যে ডিভোর্স দিয়েছো সে ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলেছি। আমার ডিভোর্স চাই না, আমি তোমাকে চাই। তুমি আমাকে তোমার বুকে জায়গা দাও। জানো, আমি ভালোবাসা কি বুঝতাম না, তোমার আবেশে ভালোবাসা কি বুঝতেই শিখেছি। তোমাকে ছাড়া সত্যি মরে যাব। তুমি হয় আমাকে গলা টিপে হত্যা করো, নয়তো বুকে টেনে নাও। সরি, ক্ষমা করবেন। এক বুকে দুজনকেই কখনোই জায়গা দেওয়া যায় না। আমার বুকের সম্পূর্ণ জায়গা জুড়ে অধরার বিচরণ, আর সে আমার হৃদয়টাতেই সারা জীবন থাকবে। অধরা তো তোমায় ভালোবাসে না। তাতে কি হয়েছে? আমি তো ভালোবাসি, তাতেই চলবে। রাজ, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? তুমি যে আমার একমাত্র আশ্রয়স্থল। তোমার বাড়িটাই যে আমার বাড়ি। কি বলছেন? 7 তলা ফ্ল্যাট রেখে কেন 3 শেড আপনার বাড়ি বলছেন? আর আপনি এতদিন যেখানে ছিলেন সেখানেই থাকবেন। প্লিজ রাজ, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমাকে একটু জড়িয়ে নিতে দেবে? বুকের ভেতরটা শূন্য লাগছে ভীষণ। কথাটা বলে যখনই জড়িয়ে ধরতে আসবে ঠাস করে চট বসিয়ে দিলাম। হঠাৎ হসপিটাল থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে যা শুনলাম তা শুনে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে।
আমার বোনটা পুরোপুরি সুস্থ। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে। কথাকে অনুরোধ করে বললাম যে আমার বাসা থেকে যেন চলে যায়। কথা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। আমি রেডি হয়ে রিত্তকে নিয়ে আসতে গেলাম। ডাক্তার কিছু নির্দেশনা দিয়ে রিত্তকে রিলিজ দিল। রিত্ত আমাকে দেখেই ভাইয়া ভাইয়া বলে জড়িয়ে নিল। বুকের ভেতরটা কেমন করে উঠল। মা মরা বোনটাই যে পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার। রিত্তকে নিয়ে বাসায় ফিরলাম। ছোটখাটো একটা চাকরিও দেখে নিয়েছি 1 সপ্তাহের মাঝে। সারাদিন ব্যস্ততার মাঝে থাকলেও রাতে খুব করে অধরার কথা মনে পড়ে, খুব কষ্ট হয়। অধরার মুখটা বারবার দু চোখে ভেসে ওঠে। যাকে এতটা ভালোবাসলাম সেই আমাকে ভুল বুঝল। পরের দিন অফিস থেকে ফেরার পথে অধরাকে দেখতে পেলাম। শপিং মলে অন্য একটা ছেলের সাথে শপিং করছে। দেখে মনে হলো বিয়ের শপিং। অধরা বলে ডাকতে গিয়েও থেমে গেলাম। অধরা যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে থাকুক। বাম হাতের শার্টের হাতা দিয়ে চোখটা মুছে নিলাম, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ কিভাবে বন্ধ করব। বাসায় এসে না খেয়ে শুয়ে পড়লাম। আমার এমন ব্যবহারে রিত্ত খানিকটা কষ্ট পেল। ওই ভাইয়া, ওঠ, খাবি না? তোর কি হয়েছে? ভাইয়া শরীরটা খারাপ করেছে? না, তুই খেয়ে নে, এমনি খেতে মন চাচ্ছে না। ভাইয়া তুই না খেলে কিন্তু আমিও খাবো না। কেন আমাকে কষ্ট দিস? জানিস না তোর কষ্টতে আমি কষ্ট পাই? হ্যাঁ কর ভাইয়া। বোনের জোড়াজুড়িতে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে নামাজ পড়ে শুয়ে পড়লাম। অন্যদিকে আজ রাজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাজের বিয়ে। অনেক জল্পনা কল্পনা শেষে অদরার সাথেই। কথা সহ্য করতে পারছে না এসব। বুকটা ফেটে যাচ্ছে। কথা যে রাজকে ভালোবেসে ফেলেছে। রাজের স্মৃতিগুলো বুকে কাটা হয়ে বিঁধতেছে। কাজী যখন কবুল পড়ায় তখন কথা দৌড়ে গিয়ে রাজের পায়ে ধরে কান্না করতে লাগে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি না আমার স্বামী। আল্লাহ তাআলা পবিত্র কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম আমরা। তুমি তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলো। কি করব? আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না। আমাকে তোমার ভালোবাসা ভিক্ষা দাও। বিয়ে বাড়ির সবাই কথার এমন ব্যবহারে অবাক হয়ে যায়, কিন্তু রাজ কথাকে চলে যেতে বলল। কথার চোখের সামনে রাজ আর অধরার বিয়েটা হয়ে গেল। কথার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ কিসের শব্দে কথার ঘুম ভেঙে যায়। কথা রাজ বলে একটা চিৎকার দেয়। বিছানা থেকে উঠে গ্লাসে থাকা পানি দিয়ে গলাটা ভিজিয়ে নেয়। খুব কষ্ট হচ্ছে। রাজকে ছাড়া সে বাঁচতে পারবে না। বিছানা থেকে রাজের ছবিটা তুলে বুকে নিয়ে আবারও কাঁদতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। এই সময় নাকি আল্লাহ তাআলা বান্দার ফরিয়াদ কবুল করেন। কথা বিছানা থেকে উঠে সুন্দর করে অজু করে নিল। অজু করে তাহাজ্জুদের নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত পড়ে মহান আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত তুলে বলতে লাগলো, হে পরম করুণাময়, সারা জাহানের মালিক, আমি নিশিরাতের প্রতীক হয়ে তোমারই দরবারে দুখানা হাত তুলেছি। কোনো দিন কোনো কিছু চাইনি, আজ চাইবো তোমার কাছে। তোমার কাছে কেউ কোনো দিন খালি হাতে ফেরে না। ও আল্লাহ, ছোটবেলায় মাকে তোমার কাছে নিয়েছিলে, তোমাকে বলিনি কেন মাকে নিয়ে নিলে? কোনো অভিযোগ করিনি তোমার কাছে। ও আল্লাহ, আজ ফকির হয়ে তোমার দরবারে আমি আমার স্বামীকে ভিক্ষা চাই। আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও। হে রহিম রহমান, জানি না কোন নামে ডাকলে তুমি সাড়া দেবে আমার ডাকে। আল্লাহ, একটি মায়ের নিকট তার সন্তান যদি কান্না করে দেয়, মা দিশাহারা পাগল হয়ে যায়। আর তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আমার চোখের পানি তোমার রহমতের দরিয়া টান মারে না? আমার মাঝরাতের কান্না কি তুমি শুনতে পাও না আল্লাহ? একজন মা ছাড়া মেয়ের আর্তনাদ কি তুমি বুঝতে পারো না? হে পরওয়ারদিগার, আমার স্বামীকে কবুল করে নাও আমার জন্য। নিশ্চয়ই তুমি আমার দোয়া কবুল করেছো। আমিন। কথা মোনাজাত শেষ করে যায় নামাজে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি কথা দাঁড়িয়ে আছে। আরে ম্যাম, ছোট লোকের বাড়িতে কোনো কারণ ছাড়াই? আমার কথাগুলো শুনে কথা ফুপিয়ে কাঁদছে। আমি সব সহ্য করতে পারি, তবে কারো কান্না সহ্য করতে পারি না। কি হলো ম্যাম? আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। কথাটা বলে যখনই পেছন থেকে ফিরতে যাব তখনই পায়ে কারো স্পর্শ টের পেলাম। নিচের দিকে চেয়ে দেখি কথা পা দুটি ঝাপটে ধরেছে। ম্যাডাম, কি করছেন আপনি? প্লিজ এমন করবেন না, আপনি চলে যান। আমি আমার স্বামীর পায়ের নিচে থাকতে এসেছি, আমি তো যেতে আসিনি। আমাকে তোমার বাড়ির দাসী করে রেখে দাও। একবেলা খাবার দিও, তবুও আমাকে চলে যেতে বলো না। আমি না তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি।
আমার তো মা নেই, তাই ভালোবাসা কি বুঝিনি। তুমি আমাকে ছেড়ে যেও না। জানো, কাল রাতে যখন স্বপ্ন দেখেছি তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছিল কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কখনো নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ে আল্লাহর কাছে তোমাকেই চাই। তুমি যে আমার জীবন, আমাকে একটু তোমার বুকে নেবে? খুব কষ্ট হচ্ছে আমার, নিঃশ্বাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথার মুখে আমার কথা শুনে নিজেরই খুব কষ্ট হচ্ছে। কথা তো আমার স্ত্রী, আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে তাকে বিয়ে করেছি। না, আর কষ্ট দেওয়া ঠিক হবে না। কথার চোখের পানিতে পা দুটি ভিজে যাচ্ছে, আর থাকতে পারলাম না। কথাকে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই প্রথম কথার স্পর্শ পেলাম। শরীরটা কেমন যেন কেঁপে উঠল। কথা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। কথার চোখের পানিতে আমার শার্টটা ভিজে যাচ্ছে। কথাকে ছাড়িয়ে এই প্রথম কথার কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। পিছন থেকে রিত্য বলে উঠল, এই বিয়ে আমি মানি না। আমাকে না জানিয়ে সব করে ফেলেছো তোমরা। পরে রিত্তকে সব খুলে বললাম। হঠাৎ কথাদের বাসা থেকে ফোন আসলো। আঙ্কেল নাকি স্ট্রোক করেছে। ফোনটা রেখে কথাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। কথা দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি হাইওয়েতে উঠেই ব্রেক ফেল করলো। কোনো উপায় না পেয়ে কথা গাড়ি নিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগিয়ে দিল। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতে দেখি হাসপাতালে বেডে শুয়ে আছি, সারা শরীর ব্যান্ডেজ করা, হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না। রিত্তকে পাশে আসতেই বললাম, কথা কেমন আছে? রিত্ত কাঁদছে, কোনো কথা বলছে না। এই রিত্ত বল, কোথায় কি হয়েছে? ডাক্তার, এই ডাক্তার, কোথায় আপনারা? বলেন কথা কি হয়েছে, আমি কথাকে দেখব। ভাইয়া প্লিজ কান্না করো না, ভাবির কিছুই হবে না, ডাক্তার সব মিথ্যা বলছে। রিত্ত আমাকে কথার কাছে নিয়ে যা। রিত্ত ডাক্তারকে বলে কথার কাছে আমাকে নিয়ে গেল। আমি কথার কাছে গিয়েই চমকে উঠলাম। এ কি অবস্থা হয়েছে ওর? খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। মুখটা থেতলে গেছে, মনে হচ্ছে চাঁদের মুখে গ্রহণ লেগেছে। বুকের ভেতরটা কেমন কেমন করছে। চোখ দিয়ে অজস্র অশ্রুকণা বের হয়ে গড়িয়ে পড়ছে। হুইল চেয়ারে করে কথার কাছে গিয়ে বসলাম। কথার মাথায় আলতো করে হাত রাখতেই কথা মিটিমিটি করে তারাদের মতো চোখ খুলল। কথার চোখ খোলার সাথে সাথেই কথার চোখে পানি দেখতে পেলাম। রাজ, আমার না খুব কষ্ট হচ্ছিল। মরার আগে তোমায় দেখতে পারবো তো? চুপ, এমন কথা বলো না। তুমি না বলেছো আমায় ছেড়ে কোথাও যাবে না? কোথাও যাব না। আমি মরে গেলেও আমার আত্মাটা তোমার সাথেই থাকবে। তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। তোমারই আবেশে আমি যে প্রকৃত ভালোবাসা বুঝতে পেরেছি। রাজ, তুমি আমায় একটু বুকে নেবে? খুব যেতে ইচ্ছে করছে তোমার বুকে। কথার মাথাটা বুকে জড়িয়ে নিলাম। কথার চোখের পানিতে বুক ভেজে যাচ্ছে। ওগো, তুমি আমায় ক্ষমা করে দিও। স্ত্রীর অধিকার তোমায় কখনোই দেইনি। জানো, তোমাকে খুব করে আপন করতে ইচ্ছে করছে। রাজ, আমার কপালে একটা চুমু দিবে? এই পাগলি, ক্ষমা কেন চাচ্ছ? রাজ, আমার না খুব কষ্ট হচ্ছে। উপরে আল্লাহ তাআলার কাছে দেখা হলে তোমাকেই আমি চাইবো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার, খুব কষ্ট হচ্ছে। রাজ, কিছু দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার শরীরের চামড়াগুলো কেউ ছাড়িয়ে নিচ্ছে। রাজ, আমি বাঁচতে চাই, তোমার সাথে বাঁচতে চাই। কথাটা বলে আর কোনো কথা বলছে না। এই কথা কি হলো? কথা বলো। তোমার কিছুই হতে দিব না। কথা প্লিজ, কথা বলো। ডাক্তার এসে কথাকে দেখে বলল, সরি, সে আর ফিরবে না। বুকটা ফেটে চৌচির হয়ে গেল, মাথাটা ঝিমঝিম করছে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি বাসায় শুয়ে আছি। রিত্তকে কথার কথা জানতে চাইলে দূরে একটা কবর দেখিয়ে দিয়ে বলল, ভাইয়া ওই যে ওখানে কথা ভাবি অভিমান করে ঘুমিয়ে আছে। রিত্তের মুখে কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। পা দুটো চলছে না, বুকের ভিতরটা চিনচিনে ব্যথা করছে। কবরের পাশে গিয়ে অনেকক্ষণ কাঁদলাম। পাশ থেকে মনে হচ্ছে কেউ বলছে, কেন কাঁদছো এভাবে? আর কেঁদো না, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। রিত্ত জোর করে কবরের পাশ থেকে বাসায় নিয়ে আসলো। কথার স্মৃতি নিয়েই বেঁচে আছি। দিনগুলি ভালোই কাটছিল। এত কিছুর মাঝেও অধরার কথা মনে পড়তো, কারণ অধরা ছিল আমার প্রথম ভালোবাসা। তাকে নিয়ে সাজিয়েছিলাম আমার পৃথিবী। এখনো তার কাজল কালো হরিণীর মতো মুখটা আমার স্মৃতিপটে ভেসে ওঠে। দুপুরে শুয়ে শুয়ে ডায়েরি লিখছি, হঠাৎ কলিং বেল বেজে উঠল। ডায়েরিটা রেখে দরজাটা খুলে দরজা থেকে দুহাত দূরে সরে আসলাম।
কারণ অধরাকে এভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। কি হলো, ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ আসেন। এই নেন আমার বিয়ের কার্ড। ছেলে প্রশাসনে বিসিএস নিয়ে এসেছে। অধরার মুখে অধরার বিয়ের কথাটা শুনে বুকের ভেতর আবারও মোচড় দিয়ে উঠল। চোখের পানি লুকিয়ে মুচকি হেসে বললাম, হ্যাঁ যাব। অনেক খুশি হয়েছি। তোমার স্বামী সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তোমার মতো নয়। মা বাবা ছাড়া আমার ভুল ছিল তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলেকে ভালোবাসা। অধরা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। কেননা অধরাও যে রাজকে ভালোবাসে, তবে যে ছেলে তার পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে টাকার লোভে অন্য মেয়েকে বিয়ে করে, সে আর যাই করুক তাকে ভালোবাসতে পারে না। অধরা জানে সে আর এখানে থাকতে পারবে না, তারা হুড়ো করে চলে গেল। এদিকে অধরার কথাগুলো কলিজায় এসে বিঁধল। চোখের পানি মুছতে মুছতে রুমে এসে পড়লাম। রুমে এসে দেখি ডায়েরিটা টেবিলে নেই। অনেক খুঁজেও পেলাম না। ঋত্যকে বললে ঋত্য আরো রাগ দেখিয়ে বলল, তোমার পার্সোনাল জিনিস আমি কেন নিব? ঋত্য আমার অন্তরালে ডায়েরিটা নিয়ে ডায়েরির মাঝে সমস্ত লেখা পড়ে কেঁদে ফেললো। ভাইয়া আমাকে এত ভালোবাসে, আমার জন্য ভাইয়া নিজের ভালোবাসাকে কুরবানি দেয়। ঋত্য আর দেরি না করে পরের দিনই অধরাদের বাড়িতে যায়। আজ অধরা খুব সুন্দর করে সেজেছে। সবাই অধরার মুখে হলুদ লাগাচ্ছে। হলুদ অনুষ্ঠান শেষে ঋত্য অধরাকে বলল, আপু আপনার সাথে আমার কিছু কথা আছে। অধরা ঋত্যকে তার রুমে নিয়ে বলল, কি বলবে বলো? আপু তুমি প্লিজ এই বিয়ে করো না। কেন এই বিয়ে করব না? আপু তুমি এই বিয়ে করলে আমার ভাইয়া বাঁচবে না। মানে কি বলছো? ভাই কেন মরবে? যেখানে তার ভালোবাসার মানুষকে ভুলে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ে করে। আপনি আর একটা বাজে কথাও বলবেন না আমার ভাইয়ার সম্পর্কে। করে ঋত্যের গালে চর বসিয়ে দিল অধরা। এখন তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাবে। চরিত্রহীন ভাই নিয়ে বড় বড় কথা বলতে আসছো? লজ্জা করে না? ছোট লোক সব সময় ছোটই থাকে। মা বাবা পরিচয়হীন ছেলে যে কেমন ভালো হয় তা জানাই আছে। চুপ করেন মিস অধরা, আর একটি কথাও নয়। এই আপনার ভালোবাসা? এটাই আপনার বিশ্বাস? ছি, লজ্জা করে না ভালোবাসার মানুষকে চরিত্রহীন বলতে? আর আমার ভাইয়া খারাপ আমি জানি, তবুও আমি বলবো আমার ভাইয়া দুনিয়ার সকল ভাইয়াদের সেরা। কারণ যে নিজের বোনকে বাঁচাতে নিজের ভালোবাসাকে নিজের বুকে দাফন করে দেয়। আমি এর জন্য আমার ভাইয়াকে নিয়ে গর্ববোধ করি। যে ভাই হাসি মুখে অন্য একটা ছেলের অবৈধ সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দেয়, আমি সে ভাইয়ের বোন। যে ভাই বোনের জীবন বাঁচাতে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে টাকা নেয়। আপনার ভাগ্য ভালো, আপনার বাবা মা হয়তো কোনো ভালো কাজ করেছিল, যার জন্য আমার ভাইয়ার মতো মানুষ আপনাকে ভালোবেসেছে। আপনি যাকে চরিত্রহীন বলছেন, সেই লোকটাই আপনার বান্ধবীকে বিয়ে করে তার বাবার সম্মান রক্ষা করেছে। কারণ তার গর্ভে যে সন্তান ছিল সেটা ভাইয়ার না, ছিল রাফির। আর আপনি আমার ফেরেস্তার মতো ভাইকে চরিত্রহীন বলছেন? আপনার জন্য শুয়ে রাত কাটিয়েছেন, তাকে বলছেন চরিত্রহীন? যে মানুষটা আপনার ছবি বুকে নিয়ে কাঁদতো, তাকে আজ বলছেন মা বাবার পরিচয়হীন ছেলে? ছি, এতটা নিজ আপনার মনোমানসিকতা। আমি চাই না আপনার মিথ্যা ভালোবাসা নিয়ে আমার ভাইয়ার জীবনে আসেন। আমি ভুল করেছি আপনার কাছে এসে, তবে কথাগুলো বলার ছিল বলে গেলাম। ঋত্য চলে গেলে অধরা ফ্লোরে বসে পড়ে। তার বুক ফেটে কান্না আসছে। তার ভালোবাসার মানুষকে এতটা কষ্ট কিভাবে দিল? কাঁদতে কাঁদতে কখন যে সকাল হয়ে গেল খেয়ালই করিনি। আজকে অধরার বিয়ে। বিয়ে বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ের পিঁড়িতে বসে আছে। কিছুক্ষণ পর বর আসলো। কাজী যখন কবুল বলতে বলে, তখনই অধরা দৌড়ে গিয়ে তার বাবার পায়ে ধরে বলে, বাবা, আমি রাজকে ছাড়া বাঁচবো না। অধরার এমন আচরণে বিয়েবাড়ির সবাই বিস্মিত হয়ে যায়। অধরা বিয়ে করতে আসা ছেলেটাকে সব খুলে বলে। বিয়েবাড়ির সবাই তাদের ভালোবাসার কথা শুনে চোখের অশ্রু ছেড়ে দেয়। অধরার বাবা নিজে গিয়ে অধরাকে আমার বাসার সামনে দিয়ে আসে। রাত 9টা, বিছানায় শুয়ে কাঁদছি। হঠাৎ কারো কলিং বেলের শব্দে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলতেই দেখি অধরা পায়ে এসে পড়ছে। শত কষ্ট বুকে চেপেও বললাম, কাজটা ঠিক করনি। এছাড়া আমি তোমাকে ভালোবাসি না, বের হয়ে যাও। আর যদি কখনো তুমি আমার মুখ দেখো, তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে ঘরের দরজা লাগিয়ে দিলাম। তুমিও শুনে নাও, আমি বিয়ের আসর থেকে উঠে এসেছি। এখান থেকে যদি যাই আমার লাশ যাবে। আমি তোমার মরা মুখ কখনো দেখতে পারবো না। তাই তোমাকে
আর কোনো দিনই দেখবো না। বাহিরে চিল্লাই কথাগুলো বলল। রাত 11টা, জানালা খুলে দেখলাম এখনো বাহিরে দাঁড়িয়ে আছে। আমার আর ঘরে ঘুম আসছে না। বেলকনিতে দাঁড়িয়ে আছি। এদিকে আকাশ ঘন কালো অন্ধকার করে বৃষ্টি নামলো। বৈশাখ মাস, বৃষ্টির সাথে ঝড় হচ্ছে। মনে মনে ভাবলাম, যাক বাবা, ঝড় তুফান এসে ভালোই হয়েছে, অধরা বাড়িতে ফিরে যাবে। জানালাটা ঝড়ো বাতাসে খুলে গেল। জানালা লাগাতে গিয়ে দেখি অধরা মাটিতে পড়ে আছে। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। দরজাটা খুলে এক দৌড়ে অধরাকে বুকে টেনে নিলাম। অধরা তার চোখ বেঁধে রেখেছে। এই, এমন পাগলামি করছো কেন? কি করব, ভালোবাসি যে তোমায়।